আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমরা চলে আসলাম আমাদের আজকের ক্লাসে। আমাদের যেই ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো হচ্ছে, আজকে আমাদের হিস্ট্রি। আমি একটু মেন গ্রুপে শেয়ার দিয়ে দিই। তুমি একটু কমেন্ট করো যে আমাকে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। অফকোর্স দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ ওটাই বললাম, দর্শনা তো ওই পাশে তো গেদে। ভাই পলাশী সবচেয়ে কাছে হচ্ছে ইয়া থেকে গেদে স্থলপতি। সবাই যারা আসছো শেয়ার করে। ওকে, আমরা আজকে প্রথম অধ্যায়ের প্রথম প্রথম পত্রের প্রথম অধ্যায়টা আমরা শেষ করে দিব। হ্যাঁ, কারণ প্রথম অধ্যায়টা থেকে প্রশ্ন আসে এই বছরও অনেক, এই বছর আজকে 25 ব্যাচেও অনেক প্রশ্ন আসছিল। সো আজকে যে কটা আমি কোশ্চেন দেখাবো, সেই কোশ্চেনগুলো যদি পড়ো তো আশা করি তুমিও এই 26-এও তুমি দেখা যাবে প্রথম অধ্যায় থেকে যা আসবে ইনশাআল্লাহ তুমি কোশ্চেন কমন পাবা। হ্যাঁ, আমরা জানি যে প্রথম অধ্যায়তে আমাদের হচ্ছে গিয়ে যে আমাদের এই ভারতবর্ষে যে কারা কারা আসছিল ইউরোপ থেকে বাণিজ্য করার জন্য, কে প্রথমে আসছিল বা কে সবার শেষে আসছিল। তারপর আমরা জানি যে ইংরেজরাই পরে আধিপত্য বিস্তার করে। হ্যাঁ, স্টার্টিংটা এখানে আমাদের না আধিপত্য প্রতিষ্ঠা। দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আমাদের হচ্ছে গিয়ে যে ইংরেজদের পুরাপুরি, দ্বিতীয় অধ্যায় কোম্পানির আমল, তৃতীয় অধ্যায় হচ্ছে গিয়ে ব্রিটিশ শাসন। হ্যাঁ, এভাবে করে 2 আর 3 নম্বর অধ্যায় হচ্ছে গিয়ে পুরাপুরি ব্রিটিশ শাসন যেটা আর কি। আর এখানে হচ্ছে যে কারা কারা আসছে, তারপর আমাদের যে পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, এই জিনিসগুলো আমাদের প্রথম অধ্যায় এগুলা কমপ্লিট করা হয়েছে। ওকে, মোটামুটি অনেকেই চলে আসছে। তাহলে চলো আমরা শুরু করি। চলো তাহলে আমরা শুরু করলাম। এই যে এখন যে প্রশ্ন দেখাবো এই প্রশ্নটাই আসছিল, এবারও আসছিল। হ্যাঁ, 2025-এ তোমরা জানো যে হিস্ট্রিতে কিন্তু অল বোর্ড একই প্রশ্ন হয়। অল বোর্ড একই প্রশ্ন হয়। আমি কি প্রশ্নটা দিচ্ছি দেখো, যে কোন ইউরোপীয় নাগরিক সর্বপ্রথম সমুদ্রপথে ভারতবর্ষে আসছে, অথবা এভাবে আসছিল যে কে সর্বপ্রথম ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। সেম প্রশ্ন কিন্তু দেখো, কে সর্বপ্রথম ভারতে আসার জলপথ আবিষ্কার করেন। সেম এটাও তাই, যে কোন ইউরোপীয় নাগরিক সর্বপ্রথম সমুদ্রপথে ভারতবর্ষে আসছেন। তো তোমরা জানো, তোমরা সেটা অ্যান্সারটা করো। আমরা জানি যে কবে আসছিল, ইউরোপ থেকে 1498 সালে। কোত্থেকে আসছিল? পর্তুগাল থেকে। পর্তুগালের রাজধানী লিসবন থেকে যাত্রা শুরু করছে, পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে ঘুরে ভারতের কি কালিকট বন্দরে আইসা পৌঁছাইছিল। কে? সেটাই অ্যান্সারটা হবে, অ্যান্সারটা কালিকট বন্দরে আইসা পৌঁছাইছিল। হ্যাঁ, ওকে, কে আসছিল তাহলে? ভাস্কো দা গামা। এটা খুবই সোজা। এটাই বললাম যে এই ভাস্কো দা গামা নিয়ে প্রশ্ন প্রতি বছরই আসতেছে, একটু ঘুরায় ঘুরায় দিতেছে, কিন্তু এই কোশ্চেনটাই কিন্তু বারবার পরীক্ষায় আসতেছে। আচ্ছা, এখন যদি প্রশ্নটা যদি করে যে আমরা দেখতেছি যে ভাস্কো দা গামা প্রথম বাণিজ্য করার জন্য ভারতবর্ষে আসছিল, কিন্তু যদি বলা হয় যে ভারতে পর্তুগিজ সাম্রাজ্য বিস্তার করছিল কে, আমরা তখন কিন্তু এটা কিন্তু দাগায় দিয়ে ফেলি ভাস্কো দা গামা। যদি বলা হয় ভারতে পর্তুগিজ সাম্রাজ্য বিস্তার করছিল কে, কি হয়, কি হইতে পারে? তখন কি দিবা? তখন কিন্তু কি হবে, এই যে আলবুকার্ক। ভারতে পর্তুগিজ সাম্রাজ্য বিস্তার করছিল কে? আলবুকার্ক। ভিত্তি করে দিছিল কে? আলবুকার্ক। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো তুমি এই কোশ্চেনগুলো একদম একটা কমন প্রশ্ন, এমসিকিউ, এগুলো ভুল করা যাবে না।
বারবার বলি যে জানা প্রশ্ন তুমি ভুল করবা না, আর এগুলো কমন প্রশ্ন। প্রথম অধ্যায় দিকে তুমি টার্গেট রাখবা যে প্রথম অধ্যায় থেকে আমি যেন সবগুলো অ্যান্সার যেন করতে পারি, যেন ভুল না হয়। কারণ 30টা প্রশ্ন হইতে পারে, 2-1টা ভুল হইতেই পারে। বারবার বলছি যে দেখো এমসিকিউ তুমি যদি 25-এর উপর তুলতে পারো 2টা পার্ট থেকে, তুমি A+ তোমার কনফার্ম, ঠিক আছে? A+ তোমাদের কনফার্ম। সো এই জন্যই যে তোমরা একটু ভালো মতন দেখো যে এখান থেকে যেন আমি যেন সর্বোচ্চ সংখ্যক যেন আমি এমসিকিউতে অ্যান্সার করতে পারি, ঠিক আছে? তাহলে কি হবে? আলবুকার। আচ্ছা, আমরা জানি যে এখানে কি আসলো, ইউরোপীয় নাগরিক ভারতে সর্বপ্রথম সমুদ্রপথে ভারতবর্ষে আসছেন, তাই না? তার মানে এভাবে ইউরোপ থেকে ভারতে আসা জলপথটা আবিষ্কার হয়েছে। এখন যদি বলা হয় যে আমেরিকা কে আবিষ্কার করছে, কে বলতে পারবা? আমেরিকা আবিষ্কার করছে কে? কে বলতে পারবা বলো? আমেরিকা কে আবিষ্কার করছে কত সালে? 1492 সালে, ঠিক আছে? আমেরিকা আবিষ্কার হয়েছে 1492 সালে। কেটা করছে? কেটা 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 কে বলতে পারবা বলো? আমেরিকা আবিষ্কার করছিল কে? ক্রিস্টোফার কলম্বাস। কলম্বাস, হ্যাঁ, আমরা বলি আমেরিকা কলম্বাস আবিষ্কার করছেন, ঠিক আছে? এটা এক্সট্রা প্রশ্ন বললাম, যদি চলে আসে, যদি মনে করো আননোন প্রশ্ন যদি আসে, সাধারণত আননোন প্রশ্ন তেমন আসে না, তোমাদের বই থেকে প্রশ্ন করবে, তো এটা হচ্ছে একটা কমন। তাহলে এখান থেকে আমরা এটা পাইলাম একটা প্রশ্ন, এটা একটা পাইলাম, এটা একটা পাইলাম। ভারতে পর্তুগিজ সাম্রাজ্য বিস্তার, তার মানে বোঝা যাচ্ছে যে প্রথম আসছিল কে? পর্তুগিজ। তাহলে প্রথম আসছে ভারতে কারা? পর্তুগিজরা। পর্তুগিজ কারা? যারা পর্তুগালের নাগরিক। এই যে তোমরা প্রিয় খেলোয়াড় আছে, কি নাম? হ্যাঁ, CR7 সুই, ক্রিস্টোফার রোনালদো নাকি নাম? আমি আমি একটু কম দেখি খেলা খেলা, তোমরা ভালো পারবা। সরি, ক্রিস্টিয়ানো রোনালদো, আমি ক্রিস্টোফার নিয়ে বলে বলছি, ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যাঁ, দেখো CR7 পর্তুগালের নাগরিক, এই যে পর্তুগিজ। ওকে, চলো নেক্সট যাই আমরা। ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত? এটা একটা কমন প্রশ্ন, কমন প্রশ্ন। এটা এই প্রশ্ন থেকেও আসে। হ্যাঁ, এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন বোর্ড পরীক্ষার জন্য। তুমি দেখো, তুমি মানে যদি ঘাটো তাহলে তুমি দেখবা যেগুলো একটা কমন প্রশ্ন। আচ্ছা, এই যে ফোর্ট উইলিয়াম, ঠিক আছে, এই যে ফোর্ট উইলিয়াম, এটা কার নামে? এই যে দুর্গটা এটা কার নামে করা হয়েছে? রাজা 3য় উইলিয়ামের নাম অনুসারে। এই যে উইলিয়াম, এই তুমি দেখবা আমাদের বিভিন্ন জায়গায় তুমি দেখবা নাম আছে, ব্রিটিশদের নামে আছে। কার্জন হল, নর্থ ব্রুক হল, এরকম কার্জন হল লর্ড কার্জনের নামে, এরকম যে অনেক কিছুই কিন্তু হচ্ছে গিয়ে যে ব্রিটিশ যারা এখানে যারা ছিলেন, গভর্নর বা গভর্নর জেনারেল বা ভাইসরয়, তাদের নামে কিন্তু অনেক কিছু, কলকাতায় গেলেও দেখা যায় যে অনেক কিছুই কিন্তু হচ্ছে গিয়ে তাদের নামেই। তাহলে ফোর্ট উইলিয়াম দুর্গ, আসলে ফোর্ট মানে দুর্গ, ফোর্ট উইলিয়াম দুর্গ হচ্ছে রাজা 3য় কি উইলিয়ামের নামে এই নামকরণটা করা হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা জানি যে এটা কলকাতা অবস্থিত। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন পড়ি। এই যে কলকাতা নগরী, এই কলকাতা নগরী প্রতিষ্ঠা করছিল কে? বলো, কে বলতে পারবা? এটা আমি ক্লাসে পড়াইছিলাম যে কলকাতা নগরী প্রতিষ্ঠা করছিল কে, বলো? কলকাতা নগরী 3টা গ্রাম নিয়ে হয়েছে, কি কি? কলকাতা, গোবিন্দপুর, সুতানুটি। ঠিক আছে, এই 3টা গ্রাম নিয়ে এই যে আমরা এখন যে বলি কলকাতা নগরী, সেই কলকাতা নগরী প্রতিষ্ঠা হয়েছে। কে করছিল? দেখি কে আনসার করতে পারবে, দেখি। ওয়ালাইকুম আসসালাম। বলো, কলকাতা নগরী প্রতিষ্ঠা করছে কে? এটা একটা কমন প্রশ্ন। তুমি দেখো, তুমি এটা এই স্লাইডটা তুমি সেভ করে রেখে দিবা, হ্যাঁ? তারপরে যখন পরীক্ষা হবে ফার্স্ট পেপারে, তখন হচ্ছে দেখো যে এই কোশ্চেনগুলো আসছে কিনা, বা তোমাদের টেস্টেও দেখো, তোমাদের টেস্টও তুমি দেখবা যেগুলোই দেবা ঘুরে ফিরে এইসব প্রশ্নগুলাই প্রথম অধ্যায় থেকে প্রশ্নগুলা করা হয়েছে। আমরা জানি কে কলকাতা নগরী প্রতিষ্ঠা করছে? কে? জব চার্নক, ঠিক কিনা? জব চার্নক কলকাতা নগরী প্রতিষ্ঠাতা। এটা একটা প্রশ্ন, কমন প্রশ্ন একদম।
ক্লিয়ার? জব চার্নক, এই তো গুড। ওকে, তাহলে নেক্সট যাই আমরা। তাহলে এটা পেয়ে গেলাম, ফোর্ট উইলিয়াম দুর্গ পেয়ে গেলাম কলকাতা নগরী কে করছে প্রতিষ্ঠা, কলকাতা নগরীতে কি কয়টা গ্রাম নিয়ে আমাদের কলকাতা নগরী প্রতিষ্ঠা হয়েছে, বা এই যে ফোর্ট উইলিয়াম এটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কার নামে, তার তৃতীয় উইলিয়ামের নামে। আচ্ছা, এখন অনেক জায়গায় এরকম আসে যে ফোর্ট উইলিয়াম দুর্গ কবে নির্মিত হয়, এটা একটা ঝামেলা আছে। সো অপশন অনুযায়ী তুমি দেখবা যে এটাই থাকে, এটাই দিব আমরা, ঠিক আছে? এবার আসো, বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব কে দেন? বক্সারের যুদ্ধ, তাই না? আমরা জানি পলাশির যুদ্ধের পর পরবর্তীতে কি হয়, বক্সারের যুদ্ধ হয়। কবে হয় বক্সারের যুদ্ধ? বুঝতে পারতেছো? দেখো এই যে আমাদের যুদ্ধগুলো তুমি দেখবা নামটা হয় কিন্তু ওই এলাকাতে বা যে এলাকাতে যুদ্ধটা হয়। পলাশির যুদ্ধ পলাশি প্রান্তরে হয়েছে। বক্সারের যুদ্ধ বিহারের বক্সারের কাছে এই যুদ্ধটা হয়েছিল। তাহলে কবে হয়েছে আমরা জানি, বক্সারের যুদ্ধ হয়েছে 1764। কে ছিল এখানে নবাব? কে ছিল? মীর কাসিম, রাইট? মীর কাসিম তখন নবাব ছিল। আমরা জানি যে মীর কাসিমও ছিল অনেকটা স্বাধীন চেতা, তার সাথে কিন্তু লেগে গেল কার সাথে? ব্রিটিশদের লেগে গেল। হ্যাঁ, এই জন্য আমার পরিপ্রেক্ষিতে আমরা কি দেখলাম, বক্সারের যুদ্ধটা হইলো। তাহলে এখানে ইংরেজ বাহিনীর নেতৃত্ব কে দিছিল? তাহলে বলো দেখি কি হবে অ্যান্সারটা। একজন এক মাস পরে কি গুছোতে চান্স পাওয়া সম্ভব? এতদিন করছোটা কি? এতদিনটা করছোটা কি কও? হ্যাঁ, এই শেষ মেশ আইসা তোমার যদি বলো 1 মাস পরে সম্ভব কি না, হ্যাঁ, সারা জীবন পড়বা না, শেষ মুহূর্তে আইসা তখন তোমাদের মনে হয় ও আচ্ছা সামনে তো 1 মাস পর পরীক্ষা। তো করছোটা কি তুমি 1 মাস আমারে বলো? এতদিন 1 মাস কেন? তোমাদের হাতে গুচ্ছের জন্য আমি যদি বলি, তোমাদের যদি সব পরীক্ষা যখন শেষ হয়েছে জানুয়ারি লাস্টে, ফেব্রুয়ারি মার্চ হাতে কমপক্ষে 2টা মাস আমার হাতে গুচ্ছের জন্য, তোমরা কি করছো? পড়াশোনা করো নাই। এখন পড়াশোনা না করে এসে এখন এসব কোশ্চেন করলে হবে না, ঠিক আছে? তাহলে বলো দেখি কি হবে অ্যান্সারটা। লর্ড ক্লাইভ? আহা, লর্ড ক্লাইভ কে ছিল? পলাশির যুদ্ধের সময়। ওই পলাশির যুদ্ধের সময়। ওয়াটসনের নামটাও আমরা পলাশির যুদ্ধের সময় বা ওই সময় শুনছি আমরা। তাহলে এটাও না। জব চার্নক আমরা দেখলাম কি যে সে কলকাতা নগরী প্রতিষ্ঠা করছে, তাহলে সেটাও না। তাহলে রইল কে বাকি? মেজর মনরো। তাহলে কি হবে অ্যান্সারটা? মেজর মনরো। আর আমরা জানি এই যে মীর কাসিম কে ছিল? মীর জাফরের মাইয়ার জামাই, ঠিক কিনা? মীর জাফরের জামাতা। ঠিক আছে? তাহলে এদিকে নবাব ভার্সেস ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে, বা ইংরেজ বাহিনী, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। তাহলে এই ইংরেজ বাহিনীর নেতৃত্ব দিছিল কে? এই মেজর মনরো। ওকে, ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম। মিশকাতুল লেট কেন? আসো 4 নাম্বার, দ্বৈত শাসন ব্যবস্থা। দ্বৈত মানে কি? ডুয়েল গভর্নমেন্ট, মানে দুই পক্ষ চালাবে দেশ, তাই না? কি ইংরেজ পক্ষ চালাবে, এদিকে কে? নবাবরা চালাবে। ঠিক আছে, এটাই ছিল কি? দ্বৈত শাসন ব্যবস্থা। এই যে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে কে? ওই যে শয়তান টাকেরা, লর্ড ক্লাইভ। আচ্ছা, আমরা জানি, দেখো তোমাদেরকে আমি সেদিন ক্লাসে পড়াইছিলাম 1757 পলাশির যুদ্ধ হয়েছে, ঠিক আছে? লেখি আমি, হ্যাঁ, পলাশির যুদ্ধ হয়েছে। তারপরে 1764-তে আমরা দেখলাম এই যে বক্সারের যুদ্ধ, রাইট? আচ্ছা, 1765-তে আমরা 2টা কাজ পাবো। কি 1765-তে কি? সবার আগে এই যে বক্সারের যুদ্ধে যখন ইংরেজরা জিতলো, এরপর ইংরেজরা তোমার কি লাভ করলো? দিয়ামানি লাভ করলো। কিসের? বাংলা, বিহার, উড়িষ্যা, এই 3 জায়গার দেওয়ানি লাভ, রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করলো। বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময় সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে, আমি দেখলাম না, মুখে বললাম, সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে
লর্ড ক্লাইভ কি পাইলো? বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করলো। 3 জায়গার, বাংলা, বিহার, উড়িষ্যার, এই 3 জায়গার সে কি উঠাবে? রাজস্ব উঠাবে। তার বিনিময় সম্রাটকে কত দিবে? 26 লক্ষ টাকা দিবে। এটাকে বলা হয় এলাহাবাদের সন্ধি। কোন সম্রাট? সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে পাইছিল। দ্বিতীয় শাহ আলম। কত? 26 লক্ষ টাকার বিনিময় বার্ষিক। বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়। এখানে বার্ষিক লিখে দিন, আর পরে বলবা যে মাসিক নাকি, এবার বার্ষিক মানে বছরে। ঠিক আছে, একটা পাইলো দিওয়ানি লাভ। এবার দেখো আমরা 65 সালে আমরা আরেকটা, এই যে দ্বৈত শাসন ব্যবস্থা চালু কে করলো? লর্ড ক্লাইভ করলো। তাহলে কি হবে অ্যান্সারটা? আমরা একটু পরে দেখবো। 1770 সালে হইতেছে গিয়ে আমরা আরেকটা ঘটনা পাবো, একটু পরে আমরা আসবে, যেন আমি বলতেছি না। 1757 আমরা কি বললাম? এটা তো পলাশির যুদ্ধ, সো এটাও বাদ। তাহলে কি হবে? এটা তো অনেক আগেকার ঘটনা। তাহলে কি 1765 সালে। দেখো ক্লিয়ার? আমরা জানি যে ইংরেজরা এখানে কি তোমার হতেছে গিয়ে তোমার যে দেওয়ানি, হ্যাঁ, মানে রাজস্ব আদায়, এই জিনিসটা পাইছে। আর এদিকে হচ্ছে গিয়ে জাস্ট প্রশাসনের ক্ষমতাগুলা নবাবের কাছে। ঠিক আছে, এই যে আমরা বলি যে ইংরেজরা পাইলো দায়িত্বহীন ক্ষমতা, আর ওরা পাইলো কি? ক্ষমতাহীন দায়িত্ব। কে? নবাবরা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে তাহলে গেল আমার 4 নাম্বার প্রশ্ন। এবার দেখি আমরা একটা উদ্দীপক আছে, এটা মনে হয় এই বছর আসছিল। রসুলপুর গ্রামে এক বণিক গোষ্ঠী এসে সেখানকার শাসন ক্ষমতার ভাগ নেয়। তুমি একদম কনফার্ম তুমি উদ্দীপক পাবা, হ্যাঁ, একটা না দুইটা হলেও পাইতে পারো উদ্দীপক। সেখানকার শাসন ক্ষমতার ভাগ নেয়। ওকে, শাসনের অব্যবস্থাপনার ফলে সেখানে দুর্ভিক্ষ দেখা দেয় এবং 1/3 লোক মারা যায়। এই যে আমরা এখন চলে আসছি, কিন্তু সেটা আমি যেটা বললাম যে একটু পরে পড়বো আমরা। তার মানে কি? দুর্ভিক্ষ দেখা দিছে। আমরা জানি যে এই যে দ্বৈত শাসন ব্যবস্থার ফলে আমরা দুর্ভিক্ষ দেখছি। কারণ অবস্থা খুব খারাপ হয়ে গেছিল এই শাসন ব্যবস্থার ফলে। হ্যাঁ, যে তোমার হচ্ছে গিয়ে কি বলে, মানুষের উপরে অত্যাচার করা শুরু করলো, হ্যাঁ, রাজস্ব আদায়ের জন্য, ট্যাক্স আদায়ের জন্য। তারপর আমরা জানি ওই সময় কি অনাবৃষ্টি, খরা, বৃষ্টি কম হওয়ার ফলে আমার কি হয়েছে? শস্য আমার কম হয়েছে, শস্য কম ফলছে। সো এর কারণে কি আমাদের ভয়াবহ এক দুর্ভিক্ষ দেখা গেল। আমরা জানি এই ভয়াবহ দুর্ভিক্ষে আমার 3/1 মানুষ মারা গেছিল। 3/1 লোক মানুষ মারা গেছিল। মারা যায়। তখন আমাদের এই বাংলাতে 3 কোটি ছিল। তার মানে কি 3/1, তার মানে 1 কোটি লোক মানুষ মারা গেছিল। 1 কোটি লোক মারা যায়। এবং যখন এই দুর্ভিক্ষটা হয়েছিল তখন বাংলা 1176 ছিল। খেয়াল করে দেখো কত? বাংলা 1176 সাল ছিল, আর ইংরেজি যদি বলা হয় তাহলে হবে 1770। এটা উল্টাপাল্টা করো না আবার, হ্যাঁ। ইংরেজি 1770। আর ওই সময় কে ছিল গভর্নর? লর্ড কার্টিয়ার। কে ছিল গভর্নর? ছিল কে? লর্ড কার্টিয়ার। 76-এর মন্বন্তরের সময় লর্ড কার্টিয়ার। এটা লেখা আছে 1/3 লোক মানুষ মারা গেছে। তার মানে তো আমি কি বললাম? কোন শাসন ব্যবস্থার ফলে এটা হয়েছিল? দ্বৈত শাসন ব্যবস্থার ফলে। কি হবে অ্যান্সারটা? এই যে সব অ্যান্সার করে ফেলছে, দ্বৈত শাসন। দেখছো কত সোজা প্রশ্ন করছে? তাহলে এগুলা কি তোমরা এবার দেখো, এই বছরের প্রশ্ন, এটা খুবই সোজা প্রশ্ন আসছে। সো এগুলা তো তোমাদের মানে পারা উচিত, এটা তো না পারার মতন কোশ্চেন না। হ্যাঁ, দেখি এরপরে কি কোশ্চেন দিছে। এরূপ শাসন ব্যবস্থার ফলে সৃষ্ট দুর্ভিক্ষ কত খ্রিস্টাব্দে হয়? আমি তো এটা বলেই ফেলছি, তাহলে তোমরা বলে ফেলো যে কত খ্রিস্টাব্দে হয়েছিল। যেহেতু খ্রিস্টাব্দ বলছে তার মানে কি ইংরেজি সাল চাইছে। খেয়াল করবা, বাংলা 1176, তাই আমরা এটাকে বলি 76-এর মনন্তর অথবা 76-এর দুর্ভিক্ষ। মনন্তর এই জন্য বলা হয় যেহেতু দুর্ভিক্ষটা বড় আকারে হয়েছে, তাই এটাকে বলি আমরা মনন্তর বলি আমরা।
ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, ইংরেজি 1770, বাংলা 1176। আমাদের কিন্তু মানে ব্রিটিশ আমলে আরেকটা দুর্ভিক্ষ হয়েছিল, 1943 সালের দুর্ভিক্ষ, বাংলা 1350, তাই এটাকে বলা হয় 50-এর মনন্তর। এটা তোমাদের এখানে আপাতত নাই, জাস্ট আমি বললাম এমনি, এটা আমাদের লাগে পরবর্তীতে অ্যাডমিশনে গিয়ে লাগে। তাহলে কি হবে অ্যান্সারটা? সি হবে অ্যান্সার। তাহলে কি হবে? সি সি সি। তুমি এত খারাপ, তাহলে আমরা 506 পেয়ে গেলাম। আসো, দিনেমার গণ কত খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশে আগমন করে? দেখো, আমরা বললাম প্রথমে কে আসছিল? পর্তুগিজ। পর্তুগিজ কারা? পর্তুগালের নাগরিক। দুই নম্বরে কে আসছিল? ওলন্দাজ। ওলন্দাজ কারা? হল্যান্ড অথবা নেদারল্যান্ডের নাগরিক, ডাচ। আরেকটা বলা হয়, ওলন্দাজকে বলা হয় ডাচ পিপল, নেদারল্যান্ডের নাগরিক। আর নাগরিক লেখাও না, তাহলে বুঝতে পারবা, এটাও পরীক্ষায় প্রশ্ন আসে, কে কোন দেশের নাগরিক। 3 নম্বর, আমরা কিন্তু এতদিন পড়তাম আসলে 3 নম্বরে দিনেমার, কিন্তু আসলে 3 নম্বরে আমরা দিব হচ্ছে গিয়ে ইংরেজ, কারণ ইংরেজরা ভারতবর্ষে আসছে 1608-এ। এটা কোথাকার নাগরিক? ব্রিটিশ নাগরিক, মানে ব্রিটেনের, ব্রিটেন লিখি। চার নম্বরে আসছে দিনেমান বা দিনেমার, ড্যানিশ। তুমি আমি আর ড্যানিশ, তাহলে মানে ড্যানিশ কারা? ডেনমার্কের নাগরিক। লাস্টে কারা আসছে? ফরাসি। এটাও আসছে সবশেষে। কারা আসছিল? ফরাসি। পঞ্চমে কারা? ফরাসি। ফরাসি কারা? ফ্রান্সের নাগরিক। আচ্ছা, ফরাসি আর ফার্সি, ফরাসি আর ফার্সি মধ্যে গন্ডগোল পাকায় না। এই যে ফরাসি বলতেছি, ফ্রেঞ্চ। এই যে আমরা এখন ইরানে যুদ্ধ দেখতেছি, তাই না? এই যে ইরানের ভাষার নাম কি? কে বলতে পারবা বলো? এই ইরানের ভাষার নাম কি? দেখে কে বলতে পারবা? তোমাদের কিন্তু বাংলাতে এরকম টাইপ প্রশ্ন আসে, ঠিক আছে, এটা কোন শব্দ, এটা কোন শব্দ। যেমন এইবারও নার্সিং একটা প্রশ্ন আসছিল, হ্যাঁ, যে রোজা, নামাজ, হ্যাঁ, এই যেগুলো কোন ধরনের শব্দ। তোমরা এই ফরাসি আর ফার্সির মধ্যে গন্ডগোল পাকায় ফেলাও। ফরাসি কারা বা ফরাসি কারা? যা ফ্রেঞ্চ, যারা ফ্রান্সের মানুষ যে ভাষায় কথা বলে এটাকে বলা হয় ফ্রেঞ্চ। আর ফার্সি হচ্ছে কি ইরানের ভাষার নাম ফার্সি। নামাজ, রোজা, এগুলা কি খোদা, হ্যাঁ, এগুলা হচ্ছে কি কি তোমার বেহেশত, এগুলা হচ্ছে গিয়ে আমার ফার্সি শব্দ। আচ্ছা, তাহলে কি হবে অ্যান্সারটা? 1620। দেখো দিনেমার তাহলে কত বেশি? 1620। আমি কি বললাম? ইংরেজরা আসছিল 1608 সালে, ওরা ভারতবর্ষে আসছে 8 সালে, কিন্তু কিন্তু কি 1612 সালে বাণিজ্য কুঠি নির্মাণ করে। ঠিক কিনা বলো? নির্মাণ কোথায় করছিল? তোমার সুরাটে। জাহাঙ্গীর অনুমতি দিছিল, সম্রাট জাহাঙ্গীর অনুমতি দিছে। তাহলে কি হবে অ্যান্সারটা? 1620 সালে। কোথায় করছিল? কোথায় বাণিজ্য কুঠি নির্মাণ করছিল? দক্ষিণ ভারতের তাঞ্জোর জেলায়। এটা মনে হয় কত কোন অনেক বছর, অনেক অনেক আগে আসছিল এই কোশ্চেনটা। ত্রিবাঙ্কুরে, ত্রিবাঙ্কুরে বাণিজ্য কুঠি নির্মাণ করে। এবং সেই বাণিজ্য কুঠির নামটা কি? পোর্ট ডান্সবুর্গ।
তার মানে বোঝা যাচ্ছে যে এই যে এরা যে বাণিজ্য কুঠি যে নির্মাণ করতো সেগুলো আসলে এক একটা দুর্গ। ফোর্ট ডান্সবুর্গ কে করছে? এটা ডেনমার্করা করছে। ওকে, তাহলে হয়ে গেল না আমাদের মেইনলি এটা, যে আমরা একটু পরে দেখব যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে তৈরি হয়েছে। এরপরে তারা ইংরেজরা আমাদের এই ভারতবর্ষে আছে 1608 সালে, আর 1612 সালে তারা প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করছে কোথায়? গুজরাটের সুরাটে। এবং এটা কে অনুমতি দিছিল? তখনকার সময় সম্রাট জাহাঙ্গীর অনুমতি দিছিল। ঠিক আছে, তারপর আমি লিখে দিই ইস্ট ইন্ডিয়া কোম্পানি নির্মাণ হয়েছে বলে প্রতিষ্ঠা হয়েছে 1600 সালে। কয়জনকে নিয়ে বল দেখি? এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কয়জনকে নিয়ে তোমার হয়েছে, কি বলে তৈরি হয়েছিল? 218 জনকে নিয়ে। এই যে এটা কিন্তু একটা তোমারই আসে, কি বলে একটা বহুপতি আসে, হ্যাঁ, 218 জনকে নিয়ে। প্রশ্ন আসলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা হয় ক নাম্বার? 1600 সালে। 2 নাম্বার ধরো আসলো 218 জনকে নিয়ে। 3 নাম্বার ধরো আরেকটা অপশন দিল, তখন তোমাকে বুঝতে হবে যে এটা কি হবে অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে কয়জনকে? 218 জনকে নিয়ে 1600 সালে। আর ভারতে আসে 1608। তাহলে তুমি দেখো এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে পারবা না। এখানে যদি কোনো প্রশ্ন আসলে পারবা না। এখানে অনেকগুলো প্রশ্ন পড়াই দিচ্ছি। এখান থেকে আমরা অনেকগুলো প্রশ্ন পড়াই দিলাম। আসো তাহলে আমরা নেক্সট যাই। ক্লিয়ার তো? পর্তুগিজ, ওলন্দাজ কারা? ডাচ। এখান থেকে প্রশ্ন আসে ওলন্দাজ কারা বা ডাচ পিপল কারা? কারা? যারা হল্যান্ড বা নেদারল্যান্ডের বাসিন্দা তাদেরকে বলা হয় ওলন্দাজ বা কি ডাচ। 3 নম্বরে বললাম ইংরেজরা, তারা কারা? ব্রিটেনের নাগরিক। 4 নম্বর তারা ডেনমার্ক, এই ডেনমার্ক তারা কারা? ডেনমার্কের নাগরিক বা ড্যানিশও বলা হয় তাদেরকে। ইংলিশে আমরা যদি বলি তাহলে ড্যানিশ বলি। ফরাসি যেমন ফ্রেঞ্চ বলি আমরা, ঠিক আছে, তাহলে কি ফ্রেঞ্চ পিপল বলি। তাহলে ফরাসি মানে কারা? ফ্রান্সের নাগরিক। তাহলে এই তোমার ডেনমার্করা কবে আসছিল? 1620 সালে। ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওদের সবগুলো এরকমই ছিল। হ্যাঁ, তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরকম আর কি, ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরকম নাম ছিল। তাহলে আসো নেক্সটে যাই আমরা। আরেকটা উদ্দীপক, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে জিএসপি সুবিধা আদায় বর্তমান বাংলাদেশের অর্থনীতির একটি আলোচিত বিষয়, অথচ ইতিহাস সাক্ষ্য দেয় এরূপ সুবিধা আমাদের পূর্ববর্তী শাসকরা ইউরোপীয়দের বহু পূর্বে দিছিল। কত সালে ফররুখশিওর বিনা শুল্কে বাংলা, মাদ্রাজ ও বোম্বাইতে ইংরেজদের বাণিজ্যের অনুমতি দিছিল? বিনা শুল্কে বাংলা, মাদ্রাজ ও বোম্বাই তে ইংরেজদের বাণিজ্যের অনুমতি দিছিল। এই যে ফরমান, এই যে ফররুখশিওরের যে এই ফরমান, সম্রাট ফররুখশিওর এই ফরমানটা দিছিল, এটাকে বলা হয় কোম্পানির ম্যাগনা কার্টা বলা হয়। কত সালে বলো দেখি? কে বলতে পারবা? সবার আগে কে বলতে পারবা? 8-এর ডি হয় নাই সাব্বির? যারা ক্লাস করছে তাদের তো ভুল হওয়ার কথা না। কেমনে 8-এর ডি হয়? কেমনে 8-এর ডি হয় বলো? সতেরোশো সতেরো, এই যে এটা 1717, এই দেখো এটা সুবিধা আছে, দেখো 1717 সালে, ঠিক আছে। এবার দেখি কি বলছে। এরকম অনুমতি লাভের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার পায়, দ্রুত বাণিজ্যের সম্প্রসারণ ঘটায়, শুল্ক দিয়ে ব্যক্তিগত বাণিজ্যের সুযোগ পায়। বলো কি হবে অ্যান্সার? দেখো আমরা জানি যে এই যে কোম্পানি যে পাইলো ফররুখশিওরের কাছ থেকে যে অনুমতিটা বাণিজ্য করার জন্য, তখন ওখানে ছিল যে তারা নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার পাবে, এবং এর ফলে তারপর ওরা এই অনুমতি পাওয়ার পর ওরা বাণিজ্য কি সম্প্রসারণ হয়ে গেল, ঘটলো।
শুল্ক দিয়ে ব্যক্তিগত বাণিজ্যেরও সুযোগ পাইছে, তার মানে তিনটাই রাইট, 1 2 3, তাহলে কি হবে 1 2 3 হবে, লাস্টেরটা হবে ডি হবে অ্যান্সার। ইউরোপীয় জাতিসমূহের মধ্যে দুঃসাহসী ও নৌবিদ্যায় কে পারদর্শী ছিল, এবং তাদেরই কিন্তু একটা নীতি ছিল, নীল জল নীতি, তাই না? পড়ছিলাম না আমরা প্রথম ক্লাসে, একদম ফার্স্ট ক্লাসে পড়ছিলাম আমরা, নীল জল নীতি ছিল তাদের, তাই না? কারণ তারা পারদর্শী ছিল, এই কারণে তাদের এই নীতিটা ছিল যে তারা সমুদ্র জয়লাভ করে অনেক জায়গা তারা দখল করবে বা সাম্রাজ্য তারা বিস্তার করতে পারবে। তাহলে কি হবে অ্যান্সারটা? অবভিয়াসলি যারা প্রথম আসছিল পর্তুগিজ, নৌবিদ্যায় ওরা পারদর্শী ছিল। কি হবে? পর্তুগিজ। হ্যাঁ ঠিক আছে, সবাই মোটামুটি যারা এটা আবার পারছে। আবার আমি অনেক উদ্দীপক নিয়ে আসছি, দেখো আরেকটা উদ্দীপক 11-12 বলছে, কি বলছে দেখো, কামাল ও আরমান দুজনে একত্রে দীর্ঘদিন বিশ্বাসের সাথে ব্যবসা বাণিজ্য করলেও পরবর্তীতে আরমানের হঠকারিতার কারণে সমস্ত মূলধনই কামাল একা লুট করে নেয়। ব্যবসা পরিচালনার দায়িত্ব এককভাবে গ্রহণ করে কে? তোমার হচ্ছে গিয়া কামাল। ঠিক আছে, উদ্দীপকে আরমানের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন বিশেষ ঘাতকের মিল আছে? বলো। আচ্ছা, এখানে মনে হয় আরমানের হঠকারিতার কারণে সমস্ত মূলধনই আরমান হবে, তো এটা আরমান হওয়া উচিত, তাই তো বলি। বলো এখানে কে করছে, কে করছে এই দুইজনের মধ্যে, যে দুই বন্ধুর মধ্যে কে করছে বিশ্বাসঘাতকতা? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আরমান করছে। তো আমরা দেখছি আমাদের এই পাঠ্য বইতে প্রথম অধ্যায় আমরা দেখছি যে কার বিশ্বাসঘাতকতার কারণে পলাশির যুদ্ধে হেরে গেছিল। হ্যাঁ, এখানে একজন ছিল না, অনেকজনই ছিল। তার মধ্যে একজন মেইন কে ছিল? সব সময় আমরা তাকে, আমরা যদি কেউ এরকম করে তখন আমরা তাকে মেনশন করি, তুই তো মীর জাফর, তাই না? তাহলে কি হবে সেটা? মীর জাফর এই সেই বিশ্বাসঘাতক। হ্যাঁ, তারপরে আসো হচ্ছে গিয়ে উক্ত বিশ্বাসঘাতক তাৎক্ষণিকভাবে কি সুবিধা পাইছিল? আমরা জানি পলাশির যুদ্ধের পর, আমরা জানি যে পলাশির যুদ্ধের পর হচ্ছে গিয়ে কাকে নবাব করলো বলো? পলাশির যুদ্ধে যখন হেরে গেল আমাদের নবাব সিরাজউদ্দৌলা, এরপরে আমরা কাকে দেখছিলাম নবাব হিসেবে? কাকে দেখছিলাম নবাব হিসেবে? মীর জাফরকে, তাই না? তাহলে মীর জাফরকে সিংহাসনে বসানো হইলো। তাহলে কি হবে? বুঝতে পারছো কি হবে? আমি যে বলেই ফেললাম যে মীর জাফরকে বসানো হইলো ক্ষমতায়, তার মানে কি বাংলার সিংহাসন সুবিধাটা পাইলো। কিন্তু লাভ হয় না, আমরা জানি যে মীর জাফর আসার পর দেখলো যে কোষাগার শূন্য। হ্যাঁ, সো কি বলে, উল্টা আরো সে ফাপড়ে পড়ে গেল মীর জাফর যখন আসলো। ঠিক আছে, ওকে দিয়ে কাজ আদায় করে নিছে ইংরেজরা, আসলে মেন, তাই না? কি হবে? বাংলার সিংহাসন। মীর কাসিমের রাজধানী স্থানান্তরের মূল কারণ কি ছিল? আমরা জানি মীর কাসিম, আমরা জানি যে তখন ওই সময় নবাবের সময় রাজধানী ছিল কোথায়? মুর্শিদাবাদ, তাই না? আমরা জানি যে রাজধানী ছিল মুর্শিদাবাদ, কিন্তু মীর কাসিম কি করলো? মুর্শিদাবাদ থেকে স্থানান্তর করে কোথায় নিয়ে গেল? স্থানান্তর করে কোথায় নিয়ে গেল? মুঙ্গেরে। ঠিক আছে, মুঙ্গেরে নিয়ে গেল। কেন নিছে বলো? কেন নিছে উনি? তোমার কাছে কি মনে হয় তেরোর কি হওয়া উচিত? যে কেন উনি সরাই নিছে? নিয়ে উনি কিন্তু বেশ এই মুঙ্গেরের পাশে আশেপাশে পরীক্ষা গঠন করলো, হ্যাঁ, যাতে কি বলে সুরক্ষা থাকতে পারে এই রাজধানীটা। তার মানে কার? সে ইংরেজ প্রভাব মুক্ত রাখার জন্যই কিন্তু রাজধানী সরাই নিয়ে কোথায় গেল? মুঙ্গেরে নিয়ে গেল। তাহলে কি হবে 13 নম্বর? এই যে গুড, রিদওয়ান অ্যান্সারগুলো ঠিক মতো দিতে পারছে, মালিহাও তাই। হ্যাঁ, তাহলে কি প্রশাসনকে ইংরেজ প্রভাব মুক্ত রাখা। 13 কি হবে? বি হবে। ঠিক আছে, এটা একটা প্রশ্ন। দেখো আমি দুটো প্রশ্ন পড়াইলাম যে মীর কাসিম রাজধানী কোথায় নিয়ে গেছিল? মুঙ্গেরে। কেন নিয়ে গেছিল? যেন ইংরেজের প্রভাব মুক্ত রাখা যায়। আমি বলছিলাম দেখো যে মীর কাসিমও কিন্তু একটু মোটামুটি ছিল স্বাধীন চেতা, সে একটু স্বাধীনভাবে থাকতে চাইছিল, কিন্তু সেটাও পারে নাই, বক্সার যুদ্ধে হেরে গেছিল। ওকে, আচ্ছা এখানে যেহেতু আমাদের মীর কাসিম পড়তেছি, আমাকে বলো, যদি বলা হয় বাংলার প্রথম নবাব অথবা স্বাধীন নবাব কে ছিলেন?
কোশ্চেন একই রকম, একটাই অ্যান্সার, মুর্শিদ কুলি খান। বাংলার শেষ স্বাধীন নবাব কে? সিরাজউদ্দৌলা। এই যে আমরা জানি এই যে মুর্শিদ কুলি খান, সে কি করছিল? সে ঢাকা থেকে রাজধানী নিয়ে কোথায় নিয়ে গেছিল? রাজধানী নিয়ে গেল মুকসুদাবাদ। মুকসুদাবাদ। পরবর্তীতে তার নামে সেটা নামকরণ করলো মুর্শিদাবাদ। বুঝা গেছে? এই জন্য মুর্শিদাবাদে গেলে দেখা যায় এই যে আমাদের নবাবের মানে নবাব, তুমি মুর্শিদাবাদে গেলেই বুঝবা অন্যরকম একটা ভাইব, নবাবের শহর। যে আমি গেছিলাম, হ্যাঁ, মানে অন্যরকম, আমার খুব ভালো লাগা কাজ করছে যে আমরা এতদিন পড়ছি, হ্যাঁ, মুর্শিদ কুলি খান পড়ছি, এই যে সিরাজউদ্দৌলা পড়ি, আমরা মীর জাফর, তাই না, আমরা এগুলো পড়ি। এদের সবারই কিন্তু কোথায় জানো কবর কোথায়? সব এই মুর্শিদাবাদে। তোমার এতদিন পড়ছো, আমরা পলাশী যুদ্ধ আমরা ছোটকাল থেকে পড়ে আসছি, তোমরা এখনো পড়তেছো, অ্যাডমিশনে গিয়েও পাবা ভাগীরথী নদীর তীরে, তাই না? সেই ভাগীরথী নদী তোমার দেখছো? দেখো নাই। সো এই জন্য অন্যরকম ভালো লাগা কাজ করে যখন তুমি এই মুর্শিদাবাদে যাবা। ওকে, এবার আসো দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের ফলে। আচ্ছা, যেহেতু আমরা পলাশীর যুদ্ধ এখানে আমার মানে লেখা হয় নাই, আমি এটা লিখে দেই। 23 জুন 1757 সালে ভাগীরথী নদীর তীরে একটা কমন প্রশ্ন, পলাশীর প্রান্তরে যুদ্ধ হয়। এটা কমন প্রশ্ন। কোন নদীর তীরে? ভাগীরথী নদীর তীরে আমার এই পলাশী, এই মুর্শিদাবাদ সবই আমার হতেছে কি ওই পলাশীর বলে তোমার এই ভাগীরথী নদীর তীরে আমার এই পলাশী বলো বা মুর্শিদাবাদ বলো, সব হচ্ছে কি আমার এই ভাগীরথী নদীর কি তীরে অবস্থিত। আসো, দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের ফলে কি হয়েছিল? কোম্পানি কর্মচারীদের ব্যবসার ক্ষতি হয়েছে? না, হে তো লাভবান হয়েছে। সেটা হচ্ছে না। দেখো, আমি যদি বলতাম যে ব্যবসায় লাভবান হয় তাহলে কিন্তু এটাকে আমি ধরতাম, রাইট। জাস্ট আমি কি বলছিলাম, দেখো তোমাদের উদ্দীপকে জাস্ট একটা শব্দের জন্য আমার ওইটা অ্যান্সারটা ভিন্ন হয়ে যায়। কিন্তু লাভ দে টাকা বানা, কিন্তু এগুলো খবরদার। আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে, ইয়েস। অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয়, খুব অবস্থা খারাপ হয়ে গেছিল এই শাসন ব্যবস্থার ফলে। তাহলে কি হবে? 2 and 3 এটা কাটা। হ্যাঁ, যদি বলতাম লাভবান হয় তাহলে আমার 1 2 3 হইতো। তাহলে এখন কি 2 3, তাহলে সি হবে অ্যান্সার, 14C। পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের প্রধান কারণ বলো। কেন নবাবের মানে পরাজয়ের কারণটা হয়েছিল আমরা জানি। আমরা কি বলতেছিলাম একটু আগে যে নবাবের বিরুদ্ধে অনেকেই মানে তোমার হচ্ছে গিয়ে বিশ্বাসঘাতকতা করছিল। হ্যাঁ হ্যাঁ, তার এমনকি তার খালা ঘসিটি বেগম, তারপরে হচ্ছে গিয়া তোমরা অনেকে আমরা দেখছিলাম রাজা কি বলে তোমার হচ্ছে গিয়ে ব্যবসায়ী জগৎ শেঠ, হ্যাঁ, আরো অনেকেই ছিল, ইয়ার দুর্লভ, হ্যাঁ। তো তোমার হচ্ছে গিয়ে কি বলে অনেকেই তার বিরুদ্ধে ছিল দেখে কিন্তু নবাবের পরাজয় হয়েছে। কিন্তু আমরা জানি দেখো যুদ্ধের মধ্যে যে এক সাইডে যখন মীর জাফর ছিল, মীর জাফর কি করছিল তখন? সে চুপ করেছিল, সে যুদ্ধ করে নাই, হ্যাঁ, সে যুদ্ধ বন্ধ রাখছিল। তার মানে কি যে অপশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে কি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণেই কিন্তু নবাবের পরাজয়ের প্রধান কারণ ছিল। 15 কি হবে? 1 হবে। কই ঝাপসা দেখা যাচ্ছে? ক্লিয়ার, আমাদের দেখতে পাচ্ছি ক্লিয়ার দেখা যাচ্ছে। নবাব সিরাজউদ্দৌলার খালার নাম কি বলো? আমরা জানি যে এই সিরাজের আগে কে ছিল? তার নানা আলীবর্দী খাঁ, তাই না? আলীবর্দী খাঁয়ের কি ছিল? 3 মেয়ে ছিল, কোনো পুত্র সন্তান ছিল না। আমেনা বেগম, মাইমুনা, ঘসিটি বেগম।
তো আমরা জানি যে ঘসিটি বেগমের ছেলে ছিল শওকত জন, ছেলে লিখে তারপর বলবো ক্যাডা, ছেলে ছিল কে শওকত জন। ঘসিটি বেগমের কোনো পুত্র সন্তান ছিল না। আমেনা বেগমের কে সিরাজ, ছেলেকে সিরাজ। তো এই জন্য আলীবর্দী কি করছিল, সিরাজকে মনোনীত করে গেছিল, ঠিক আছে। এই জন্যই হচ্ছে গিয়া তার খালা ঘসিটি বেগম রাগ ছিল যে না, সেটা আছে শওকত জংকে করার জন্য, কিন্তু শওকত জংকে না করে আলীবর্দী কি করছে, সিরাজকে কি তোমার নবাবের মানে নেক্সট নবাবকে নবাব হিসেবে মনোনীত করে গেছিল, কিন্তু তার নানাই আলীবর্দী খাঁ। এই আলীবর্দী খাঁ কি করছিল, বর্গীদের দমন করছিল। তাহলে এই হচ্ছে গিয়ে তার মানে সিরাজের দুই খালার নাম কি, এটা মাইমুনা, এটা ঘসিটি বেগম। তাহলে কোথায় অপশন, ওই দেখো, তাহলে আমিনা বেগম তার মা, তাহলে এটা হবে না, তাহলে কি হবে, ডি হবে অ্যান্সার। আচ্ছা বলো দেখি সিরাজের স্ত্রীর নাম কি, সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কি বলো, কে বলতে পারবা? তোমরা তো বাংলা পড়ো তাই না, তোমাদের তো নাটকই আছে, নাটকই তো আছে সিরাজউদ্দৌলা। বলো সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কি বলো দেখি, কে বলতে পারবা? তার ক্লাস করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে। মুস্তাকিম, আমাদের কি 4.4 স্টুডেন্ট ছিলা? দেখি কে বলতে পারবা সিরাজের স্ত্রীর নাম কি, দেখো বলো দেখি। লুৎফা, আচ্ছা তোমাদের মানে সংক্ষেপে লেখা আছে, হ্যাঁ লুৎফুন্নেসা, স্ত্রীর নাম লুৎফুন্নেসা। সিরাজউদ্দৌলার কবর, লুৎফুন্নেসার কবর এরকম, এইখানে এরকম, আর এই সিরাজের পাশে হচ্ছে তার নানার কবর, একদম একই জায়গার মধ্যে সব। যাই হোক, তাহলে আমরা নেক্সটে যাই। কত সালে 76-এর মন্বন্তর হয়েছিল, এখন তাহলে পারবা, আমরা অলরেডি বলে ফেলছি যে আমরা জানি যে বাংলা 1176, ইংরেজি 1770। তাহলে এখানে কি চাইছে দেখো তো, অপশন অনুযায়ী 1770। বুঝতে পারতেছো যে অপশন অনুযায়ী কি হবে অ্যান্সার। তোমাদের এখানে লুৎফা বলা, তাই না, লুৎফুন্নেসা আর কি, মানে সংক্ষেপে লুৎফা, তোমাদের মানে নাটকে মানে লেখা আছে। তাহলে কি হবে অ্যান্সারটা, 1770। পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে প্রাণপণ যুদ্ধ করেন কে? মীর মদন, মোহনলাল, মীর জাফর। এই মীর জাফরের ছেলের নাম কি? মীর জাফরের ছেলের নাম কি? মীর মিরন। আমরা জানি যে এই মীর মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করে, রাইট? দেখছো আমরা কত প্রশ্ন পড়তেছি, তাহলে আশা করি তাহলে এই 1 নাম্বার অধ্যায় থেকে সিরাজকে হত্যা করে। 1 নাম্বার অধ্যায় থেকে এমসিকিউ আসলে আশা করি তোমরা কমন পাবা। আমরা জানি যে মীর মদন, মোহনলাল দুজন প্রাণপণে যুদ্ধ করছে, ঠিক আছে। তাহলে মীর জাফর তো তাকায় দেখছে, তাই না, তাকায় দেখছে। তাহলে কি হবে 1 আর 2, তাহলে কি 18 করি, 18 1। এবার আসো 19 20 উদ্দীপক, আবার উদ্দীপক। অপুত্রক, অপুত্রক মানে কি, যার কোনো ছেলে নাই। গনি মিয়া ছোট বোনের ছেলে মানিককে খুব ভালোবাসতেন। এক পর্যায়ে তারা ভালো জমিগুলো মানিকের নামে লিখে নেন, ফলে গনি মিয়ার অন্য স্বজনরা তার প্রতি অসন্তুষ্ট হন। বুঝতে পারতেছো এটা কাকুন দিকে মিন করতেছে, হ্যাঁ মানিকের নামে লিখে দিছে, হ্যাঁ গনি মিয়া, হ্যাঁ, আর এই জনের ফলে তার বাকি আত্মীয় স্বজন অসন্তুষ্ট হয়েছে। সো এটা আমরা কাকে মিন, দেখো আমরা কাকে করতে পারি, আমরা দেখছি যে যখন হচ্ছে আলীবর্দী খাঁ, আমি বলে ফেলছি না, আলীবর্দী খাঁ যখন তার নাতি সিরাজকে মনোনীত করে গেল, তখন তার বাকি সবাই কিন্তু এটা পছন্দ করে নাই, কারণ তারা চায় না যে সিরাজ হোক কি পরবর্তী নবাব, তারা চাইছিল শওকত জংকে। সো তার মানে বোঝা যাচ্ছে যে উদ্দীপকে গনি মিয়ার সাথে নিচের কোন নবাবের মিল আছে, কোন নবাব। আমি তো অলরেডি বলে ফেলছি সিরাজের নানার নাম কি, সেটাই তো হবে আলীবর্দী খাঁ। তাহলে হবে 19-এর ডি হবে, এই তো গুড, কি হবে আলীবর্দী খাঁ হবে। ক্লাসের মধ্যে এসে এগুলো বলবো না তো, তাড়াতাড়ি শেষ করেন, তোমাদের এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি মানে সবকিছু তাড়াতাড়ি, এই জন্যই পরীক্ষা তোমাদের এই অবস্থা হয়, ঠিক আছে। ক্লাস করতে ভালো না লাগবে চলে যাবা, এই তাড়াতাড়ি কথাটা এইভাবে বলবা না।
উদ্দীপকের মানিক বলতে যাকে বোঝানো হয়েছে, তাহলে বুঝতে পারতেছে এখানে মানিককে আমরা কাকে মিন করছি। 20 নাম্বার। তাহলে কি হবে? সিরাজউদ্দৌলা হবে, সিরাজউদ্দৌলা হবে অ্যান্সার। এবার আসো, কলকাতা অধিকারের পর সিরাজউদ্দৌলা এটাকে কি নামে নামে রাখেন? এই যে আমরা কলকাতা বলি, হ্যাঁ, সিরাজ যখন এটাকে দখল করলো বা কলকাতা জয় করলো, সে তখন তার নানা আলীবর্দী খাঁয়ের নামে রাখছে। তাহলে এখন তাহলে বাইর করতে পারো, আলীবর্দী খাঁয়ের নামে কি রাখছিল? তাহলে বলো কি রাখছিল? তো বুঝতে পারতেছো। তাহলে 21-এ কি হবে? তাহলে কি হবে? আলীনগর। আমরা জানি পরবর্তীতে হতেছে গিয়ে সিরাজের সাথে ইংরেজদের কি হয়েছিল? ইংরেজদের আলীনগর সন্ধি। এটা অপমানজনিত সন্ধি, তাই না? আলীনগর সন্ধি। সিরাজ মসনদে বসলে কারা তাকে উপঢৌকন পাঠায় নাই, গিফট পাঠায় নাই কারা? তখন এই ছিল যে কোনো নবাব যদি, মানে কেউ যদি নবাব হিসেবে আসে, তখন সব বণিক বা বাণিজ্য এরা হইতেছে কি গিফট পাঠাবে। কিন্তু আমরা জানি যে এক পক্ষ গিফট পাঠায় নাই, সেই জন্য সিরাজ কিন্তু তার উপর রাগ ছিল। কারা পাঠায় নাই বলো? তাহলে আমরা জানি কারা? ইংরেজরা হইতেছে গিয়ে উপঢৌকন পাঠায় না। এই জন্য দেখো যে পলাশী যুদ্ধের কারণের মধ্যে কিন্তু এটা প্রথমে ছিল, তাই না? মনে আছে যখন আমরা পড়ছিলাম যে পলাশী যুদ্ধের কারণের মধ্যে সবার আগে এটাই ছিল যে ইংরেজদের সাথে দেখো প্রথম থেকে নবাব ক্ষমতায় বসার পর প্রথম থেকেই কিন্তু ইংরেজদের সাথে তার কিন্তু ঝামেলা, এখান থেকে শুরু হয় ঝামেলাটা। ঠিক আছে? তাহলে কি হবে অ্যান্সারটা? ইংরেজ। 22-এর কি ডি দিছো? হুম। এবার আসো, ভারতের বিভিন্ন স্থানে ইংরেজদের কুঠি ও দুর্গ নির্মাণের প্রধান উদ্দেশ্য কি ছিল? তাদের কি ছিল প্রধান উদ্দেশ্য? যে তারা যে আস্তে আস্তে হচ্ছে গিয়ে তোমার মানে বিভিন্ন জায়গায় যে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করতেছিল, তার মানে কি মনে হয় যে তাদের এই টার্গেট কি ছিল? শুধু কি বাণিজ্য করা ছিল তাদের টার্গেট, নাকি অন্য কোনো কিছু? দেখো কি হইতে পারে অ্যান্সারটা। এটা সোজা, বুঝতেই পারতেছো যে আমরা জানি যে এই কারণে পরবর্তীতে 190 বছর তারা এখানে থেকে যায়, নাকি? কি হয়েছে জহির মিয়া? তার মানে অবশ্যই এটা আধিপত্য বিস্তারই হবে। আমরা জানি তারা আধিপত্য বিস্তার করার জন্য তো আস্তে আস্তে বিভিন্ন জায়গায়, যেমন দেখো আমরা বলছি যে প্রথমে ওরা বাংলা আধিপত্যটা নিল, এরপর আস্তে আস্তে বাকি সবগুলা জায়গার কি আধিপত্য নিয়ে ওরা পুরাপুরি কি ভারতবর্ষ ক্যাপচার করে ফেললো, তাই না? তাহলে কি হবে? আধিপত্য বিস্তার। আচ্ছা, এবার আসি আমরা 1757 সালে পলাশী যুদ্ধের মধ্য দিয়ে ভারতে মধ্যযুগের অবসান ঘটে। আমরা তখন বলি যে আধুনিক যুগ শুরু হইলো, হ্যাঁ, ইংরেজরা আসার পর থেকে কোম্পানি শাসনের সূচনা ঘটে, ভারতীয়দের ক্ষমতা বৃদ্ধি পায়। আমাদের কি কোনো ক্ষমতা বৃদ্ধি পাইছে? উল্টা তো আমরা কি বলে আমরা ইংরেজদের আন্ডারে চলে গেলাম, ইংরেজরা আমাদের উপর প্রভুত্ব বিস্তার শুরু করলো। তার মানে অবভিয়াসলি এটা হবে না। তার মানে কি মধ্যযুগের অবসান ঘটে আধুনিক যুগের সূচনা হয়েছে ইংরেজদের আমলে, হ্যাঁ, কোম্পানি শাসন সূচনা হলো। তার মানে কি হবে? 24-এর কি 1 আর 2। তাহলে কি হবে? 24-এর এ হবে। কি হবে? 24-এর এ হবে।
ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কি উদ্দেশ্যে? এটা একটা বোর্ডের প্রশ্ন, আমার ইয়ারটা মনে নাই। হ্যাঁ, এটা একটা বোর্ডের প্রশ্ন, এটা আগে আসতো, রিসেন্টলি না, এটা বেশ অনেক আগে আসছিল এই কোশ্চেনটা, যে তারা কেন হইতেছিল গিয়া, বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন হয়েছিল। তাহলে কি হবে অ্যান্সারটা? এটা দেখো 25-এর কি হবে, যে ধর্মীয় উদ্দেশ্যে, রাজনৈতিক উদ্দেশ্যে, সামাজিক উদ্দেশ্যে, নাকি প্রাচ্যে মানে পূর্ব দিকে, প্রাচ্য মানে আমাদের এই সাইডটাকে আমরা বলি পূর্ব দিক, প্রাচ্যে বাণিজ্যিক আধিপত্যের উদ্দেশ্যে। আমরা জানি যে এইসব যে কোম্পানিগুলো তো আসলে বাণিজ্য করার জন্য এটা প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে একটাই তো অপশন আছে আমার বাণিজ্যের, তাহলে কি হবে? ডি হবে অ্যান্সার। আবারও আরেকটা উদ্দীপক কি বলছে দেখো, আসিফকে একটি বাণিজ্যিক কোম্পানির চেয়ারম্যান নিযুক্ত করে। দায়িত্ব গ্রহণ করে আসিফ কোম্পানির কর্মচারীদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। ফলে আসিফের সাথে কোম্পানির দ্বন্দ্ব বাধে। আসিফের চরিত্রের সাথে মিল আছে কার সাথে? বলো। বলো কার মিল আছে? বলো কার মিল আছে? কি মনে হয়? সিরাজউদ্দৌলা, মীর জাফর, মীর কাসিম, সুজাউদ্দৌলা, এখানে তোমার সাথে কার কাছে মিল লাগে? দেখো আমরা যখন দেখছি, আমি কি বললাম বারবার, যে মীর কাসিম তোমার হচ্ছে গিয়ে কিন্তু সে কিন্তু ইংরেজদের প্রভুত্ব সে চায় নাই, সে চাইছে সে স্বাধীনভাবে সে বাংলা, বিহার, উড়িষ্যার সে এটাকে ভালোভাবে সে নিজস্ব স্বাধীনভাবে সে কিন্তু এটাকে কি বলে মানে নবাবগিরি করবে। তো তার মানে তখন থেকে বোঝা গেছে যে কাসিমের সাথে কিন্তু তখন ইংরেজদের কিন্তু তাহলে দ্বন্দ্ব বাজে যায়। কিন্তু জানি যে কি বলে, আমরা জানি যে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কর্মচারীরা কিন্তু দুর্নীতি করতেছিল, সেজন্য কিন্তু মীর কাসিম তোমার এটার বিরুদ্ধে কাজ করে। তাহলে কি হবে 26 নম্বর? মীর কাসিম হবে, এ হবে না। মীর কাসিম হবে, এ হবে না। উদ্দীপকের উল্লিখিত দ্বন্দ্বের কারণ হলো কোম্পানির বণিকদের অবৈধ ব্যবসা, ইংরেজদের দস্তকের অপব্যবহার। ওই যে দস্তক মানে বুঝতে পারছো কোনটা? ফররুখ শিওর যে দস্তক দিছিল সেই দস্তক এটা। ইংরেজদের উদ্ধত আচরণ। তাহলে কি হবে 27 নম্বর? কি হবে? তাহলে অবশ্যই তিনটাই হবে। তাহলে 1 2 3। বক্সারের যুদ্ধের ফলাফল, সুজাউদ্দৌলার মৃত্যু, মীর কাসিমের আত্মগোপন, দিল্লি থেকে বাংলা পর্যন্ত ইংরেজের কর্তৃত্ব প্রতিষ্ঠা। কেন একটাই হবে, কর্তৃত্ব প্রতিষ্ঠা। সুজাউদ্দৌলা তো অযোধ্যার নবাব, সো তার তো মৃত্যুবরণ হয় নাই, সো এটা না। মীর কাসিমের আত্মগোপন, পরবর্তীতে পরে মীর কাসিম মারা যান আর কি, তাহলে এটা হ্যাঁ সে আত্মগোপন করছিল। দিল্লি থেকে বাংলা পর্যন্ত তখন আমাদের ইংরেজের কি কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে কি হবে 2 3, 28 নম্বর। 2 3 কোথায়? বিতে। দেখছো? বাংলার জনসাধারণের অর্থনৈতিক অবস্থা ক্রমই শোচনীয় হয়ে পড়ার কারণ কি ছিল? দ্বৈত শাসন ব্যবস্থা, ইংরেজ কোম্পানিদের অত্যাচার, কর্মচারীদের অত্যাচার, ইংরেজ কর্মচারীদের শোষণ। দেখো কি হবে 29 নম্বর। এটাও সোজা আছে, এটাও পারবা, আমরা জানি। হ্যাঁ, তারা আমাদের উপরে অকথ্যভাবে তারা অত্যাচার করছে, শোষণ করছে। তারপর আমরা জানি এই দ্বৈত শাসন ব্যবস্থার ফলে আমাদের অবস্থা ক্রমে খারাপ হয়ে গেছিল, অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছিল। তাহলে কি হবে 29, এটাও তাই 1 2 3। এটাও মোটামুটি ইজি আছে, এটা বোঝা যায় আর কি, অপশন দেখলে বোঝা যায়, পারা যায় আর কি। 76-এর মনন্তরের কারণ হলো ভারত থেকে খাদ্য ইংল্যান্ডে পাচার, দ্বৈত শাসন নীতির বিরূপ প্রভাব, খরা ও অনাবৃষ্টি। এটা কিন্তু আমি তোকে বলছি, এটা তোমার পারা উচিত। বলো আমরা কি কখনো দেখছি যে খাদ্য কি পাচার হয়েছে ইংল্যান্ডে? না, তাহলে এটা হবে না। আমরা বলছিলাম একটু আগে, দেখো তখন খরা অনাবৃষ্টির কারণে শস্য কম হয়েছে। তার মানে কি আমার খাদ্য শস্য আমার হাতে নাই, কম, এতগুলো মানুষের মধ্যে আমরা মানে খাদ্য আমরা মানে আমাদের সংকট হয়েছিল, সো এটা রাইট। তারপর আমরা জানি এই সবচেয়ে খারাপ একটা শাসন কি ছিল? দ্বৈত শাসন নীতির বিরূপ প্রভাব। তাহলে কি হবে? এটাও তাই 30। কি হবে? বি হবে। আর 5টা প্রশ্ন আছে, দেখি আমরা। আবার উদ্দীপক 3টা আছে, দেখো এখানে 31 32 33, একটা উদ্দীপকে 3টা প্রশ্ন পড়বো আমরা।
মিহির ইতিহাস পাঠে জানতে পারে যে লর্ড ক্লাইভ দ্বিতীয়বারের মতন বাংলায় আগমন করে এক অদ্ভুত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। বুঝতে পারতেছো কিটা দ্বৈত। এই ব্যবস্থা প্রবর্তনের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ সরকারের উভয়েরই সমৃদ্ধি ঘটে। উদ্দীপকে ক্লাইভ প্রবর্তিত শাসন ব্যবস্থাটি কি নামে পরিচিত? দেখো আমি এটা দেখার আগেই কিন্তু আমি এখানে যখন বলছে যে একটা শাসন ব্যবস্থা, তখনই আমি কইছি দেখো কি এটা দ্বৈত শাসন ব্যবস্থা। দেখছো আমি দেখিও নাই প্রশ্ন, আমি নিজে নিজে এ করছি। আচ্ছা কোনটা? আচ্ছা এইটা দেখো প্রশ্ন এটাই আইছে। দেখছো আমি প্রশ্ন দেখার আগে আমি আগে নিজে এ করে ফেললাম, ও আচ্ছা কাকে মিন করছে, কাকে কম্পেয়ার করছে, তাহলে এটা কি হবে? দ্বৈত শাসন ব্যবস্থা। তুমি এইভাবে কোশ্চেন করা পড়ার সময় তখন তুমি দেখবা এই যে এই যে এই যে এই উদ্দীপকগুলো যখন পড়বা, তুমি যখন দেখো এই যখন আসবে তখন তুমি বুঝে ফেলবা, মাথার মধ্যে চলে আসবে কোন শাসন ব্যবস্থাকে মিন করছে। ধরো তুমি লেখা রাখতে পারলা, তারপর দেখো পরবর্তীতে এই কোশ্চেনই আইছে। সো এভাবে যদি তুমি যদি ফিল করে পড়ো, তোমার দেখবা কোশ্চেন আনসার করতে সমস্যা হবে না এই উদ্দীপকগুলা। দেখি 32 নম্বরে কি বলছে। এই শাসন ব্যবস্থায় নবাবের হাতে নিচের কোন বিষয়ে ক্ষমতা সীমাবদ্ধ ছিল? দেখো আমরা জানি দেওয়ানি ছিল কার হাতে? ইংরেজদের হাতে। সো দেখো দেওয়ানি যেগুলো সেগুলো বাদ দাও, ঠিক আছে? দেওয়ানিগুলো বাদ দাও। দেওয়ানির প্রতিরক্ষা এই দুইটা ছিল হইতেছে গিয়ে, এই যে প্রতিরক্ষাও ছিল তোমার হচ্ছে গিয়ে ইংরেজদের হাতে, ইংরেজদের হাতে। তাহলে দেওয়ানি বাদ, প্রতিরক্ষা বাদ। দেখো প্রতিরক্ষা যেহেতু আছে তাহলে এটাও বাদ, তাহলে বাকি থাকে কি? বিচার ও প্রশাসন। দেখছো কেমন বাদ দিলাম আমি? এভাবে বাদ দিবা। যেহেতু আমার দেওয়ানির প্রতিরক্ষা ইংরেজদের কাছে, সো দেওয়ানি যেগুলোতে অপশন সেগুলো বাদ দিয়ে দিবা। দেখো 1 2 বাদ দিয়ে দিছি আমি। সিনা বাদ দিলাম কেন? প্রতিরক্ষা কার হাতে? ইংরেজের হাতে। তাহলে বাকি থাকে কি? ডি, বিচার ও প্রশাসন। অনেক সময় আমরা 3টা অপশন বাদ দিয়ে ওই যে বলে না হারাধনের 10টি ছেলে বাকি রইল 1, এরকম আর কি। তাহলে হারাধনের 4টি ছেলে বাকি রইল 1, এভাবে করে অ্যান্সারটা করতে পারবা। তোমরা একটু মানে মাঝে মাঝে একটু মানে ব্রেনটা খাটাবা। তোমরা এখন হয়ে গেছে কি দেখো, মানে কত কয়েক বছর ধরে দেখা গেছে তোমরা খালি বলো সব খালি দেন 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 দেন, তোমাদের নিজস্ব কোনো কিছু এ নাই। আমরা আগে আমাদের সাথে টিচারদের এত ডিরেক্ট এভাবে এত যোগাযোগ ছিল না। আমরা অনেক সময় মাথা খাটায় আমরা একটু চিন্তা করে অনেক সময় বের করতাম। ধরো কোনো একটা ম্যাথ করার সময় আমরা নিজেরা চিন্তা করে বের করতাম। আর তোমরা এখন বলো সবই করাই দেন, সবই করাই দেন, সবই করাই দেন। তোমরা মাথা খাটাবা না। তোমরা যদি মাথা না ঘাটাও তাহলে কেমনি কি? তাহলে তো ক্রিয়েটিভিটি আসবে না। তোমরা অনেক সময় এরকম করো যে আমাদেরকে বলো খালি প্রতি লাইন বা লাইন আমাদেরকে বলে দেন, বা প্রতি লাইন বাই লাইন আমাদেরকে বলে দেন যাতে পরীক্ষায় আসে। তোমরা কি বলো যে এমন এমন কিছু কোশ্চেন বল পরীক্ষায় আসার মতন। পরীক্ষা আসার মতন প্রশ্ন আমরা কেমনে বলবো? তোমাকে একটা ধারণা দিয়ে দিই, বলতে পারি যে হ্যাঁ এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে, আসবেই এমন তো কোনো গ্যারান্টি নাই। বুঝছো? একটু মাথা কাটাও তাহলেই বুঝতে পারবা। দেখি 33 আমার কি বলছে। উক্ত শাসনের ফলে, উক্ত শাসন বলতে দ্বৈত শাসন, আইন শৃঙ্খলার অবনতি ঘটে, অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয়, 76-এর মনন্তর সৃষ্টি হয়। 33 নাম্বারটা কি হবে বলো? তোমরা শেয়ার টেয়ার দাও না, তাহলে কেমনি কি? তাহলে কি হবে অ্যান্সারটা? 1 2 3, তাই না? 3টাই আমরা দেখছি। তাহলে এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট। তাহলে 1 2 3, এই যে দেখো 34 নাম্বার দেখো কি বলছে। হলওয়েলের দ্বারা প্রচলিত কাহিনী ইতিহাসে কি নামে পরিচিত? বলো। এই যে হত্যাকাণ্ডটা বলা হয়, ঠিক আছে? হলওয়েল বলে যে 18 ফুট দৈর্ঘ্য, 14 ফুট 10 ইঞ্চি প্রস্থ, ইঞ্চি লিখিনি। আচ্ছা আজানটা শেষ হোক, আর আমাদের বেশি নাই। আচ্ছা আজানটা শেষ হোক, আজানটা শেষ হোক, হ্যাঁ আজানটা শেষ হোক।
এটা কোথায় ছিল? ফোর্ট উইলিয়ামে। ফোর্ট উইলিয়াম দুর্গে। আসলে ফোর্ট মানে তো আসলে দুর্গ। আরে উইলিয়াম, এখানে জানালাবিহীন, জানালা বানান ভুল হচ্ছে কেন তো, সে আয়সা বলছে যে কি, যে ফোর্ট উইলিয়াম দুর্গে জানালাবিহীন একটা রুমের মধ্যে, সেই রুমটা ছিল 18 ফিট দৈর্ঘ্য বাই 14 ফিট 10 ইঞ্চি প্রস্থ। এই রুমের মধ্যে, জানালাবিহীন রুমের মধ্যে 146 জন ইংরেজকে আটকায় রাখছিল নবাব। ইংরেজ, তার মধ্যে মারা গেছিল কয়জন? শ্বাসরুদ্ধ অবস্থায়, কারণ যেহেতু জানালাবিহীন ছিল, এতগুলো মানুষকে 18 ফিট দৈর্ঘ্য কতটুকু হইতে পারে একটা রুমের মধ্যে, তুমি 146 জন ইংরেজকে মধ্যে 123 জন মারা যায়, আর বাকি 23 জন বাইচে যায়। ও আয়সা এটাকে রটাইছিল, হ্যাঁ, যে এটা কেন রটাইছিল, যাতে কে নবাবের বিরুদ্ধে সে বলছিল। এটা কিন্তু ইতিহাসে কিন্তু এরকম কোনো ঘটনা পাওয়া যায় নাই। তাহলে এই হবে একটা নেগেটিভ ইমপ্রেশন পড়বে নবাবের বিরুদ্ধে, যে নবাব এই কাজটা করছে, যে 123 জন মানুষ মারা গেছে একটা রুমের মধ্যে আটকায় রাখছিল এতগুলা মানুষকে। সো এটাকে বলা হয় ইতিহাসে কি বলা হয়, অন্ধকূপ হত্যা বলা হয়। কি বলা হয়? অন্ধকূপ হত্যা। কই গেল ওই যে অন্ধকূপ হত্যা, দেখছো? তো এই হলল দেখে আবার হলল দাগায় দিয়ে এসো না, হলল দেখে হলল দাগায় দিয়ে এসো না। এটা কিন্তু একটা ছোট প্রশ্ন আসে, 2 নং প্রশ্ন আসে, যে কইও দিলাম তোমাকে একটা সিকিউ, হ্যাঁ, যে কি অন্ধকূপ হত্যা বলতে কি বোঝায়, অন্ধকূপ হত্যা বলতে কি বোঝায়, এটা একটা ছোট প্রশ্ন আসছে, 2 নম্বর প্রশ্ন। এটা আসতে পারে, অথবা এই যে দেখো এটা এমসিকিউ আসতে পারে। আমি তো লিখে দিলাম, দেখো এই যে এগুলো লিখবা, তাহলে তোমার তো কোশ্চেনটা হয়ে যাবে। আমি যে তোমাকে মুখে বলে দিলাম, তুমি এভাবে করে লিখে দিতে তোমার ছোট প্রশ্নটা হয়ে যাবে। অন্ধকূপ হত্যা ইতিহাসে এটাকে বলা হয় অন্ধকূপ হত্যা, কিন্তু বলা হয় যে এটা কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় না। এটা বলা হয় যে হলওয়েল এটাকে আসলে বানায় বলছে, এই হলওয়েল এটাকে আসলে বানায় বলছে, বুঝছো? ঠিক আছে, তাহলে কি হবে? অন্ধকূপ হত্যা। আসলে লাস্ট প্রশ্ন আমরা দেখি। তাহলে আমরা কিন্তু দেখো মোটামুটি সব প্রশ্ন কিন্তু পড়ে ফেলছি। আমার তো মনে হয় না কোনো প্রশ্ন বাদ গেছে প্রথম অধ্যায় থেকে, মানে এমসিকিউ আসার মতন। আচ্ছা, এবার দেখো আমরা আমাদের বাংলা ভাষায় বিভিন্ন ভাষা থেকে কিন্তু আমাদের শব্দ আসছে। আমরা বলি না, তোমরা তোমরা এখনো পড়বা না, তোমরা পরবর্তীতে গিয়ে পড়বা, বিদেশি শব্দ পড়বা, হ্যাঁ, কোনটা ফার্সি শব্দ, কোনটা ফরাসি শব্দ। এখন তোমাদের পড়া লাগে না মনে হয় বাংলাতে। তোমরা যখন অ্যাডমিশন যাবা তখন তোমাদের পড়তে হবে। এটা আমি বললাম যে রোজা কোন ভাষার শব্দ? ফার্সি। এরকম এই যে রেস্টুরেন্ট বলি না আমরা, রেস্টুরেন্ট কিন্তু আসলে একটা ফরাসি শব্দ, ফ্রেঞ্চ ওয়ার্ড আর কি, হ্যাঁ, উচ্চারণটা অন্যরকম, ফ্রেঞ্চ ওয়ার্ডটা একটু অন্যরকম হয়। তা কি বলছে দেখো, যে সাদ নামে একটা ছেলে আমাদের স্টুডেন্ট আছে, আহমেদ সাদ, আনারস, পেঁপে, পেয়ারা বেশ পছন্দ করে। সাদের পছন্দ ফলগুলো এদেশে প্রচলন করে কারা? বা এগুলো আসলে দেখো যে আমরা যে আজকে আমরা আনারস খাইছি আমরা ইফতারে, বুঝছো? পেঁপে, পেয়ারা, আলপিন, ঠিক আছে, জানালা, এগুলা কোন কোন শব্দ? বা এই ফলগুলা কারা আমাদের এখানে প্রচলন করছে? তাহলে বলো কে, কারা করছে? এগুলা কোন শব্দ? তাহলে বুঝতে পারবা। ইয়েস, 35-এর কোশ্চেন করছে রেদওয়ান। সি কিনা কোশ্চেন কিনা কি মনে হয় দেখো? হ্যাঁ, যে জানালা, আলপিন, হ্যাঁ, এগুলা সব হচ্ছে কি চেয়ার, এগুলা পর্তুগিজ শব্দ, পর্তুগিজ। ক্লিয়ার? দেখো তাহলে মোটামুটি আমরা হচ্ছে গিয়ে প্রথম অধ্যায়ের এমসিকিউ যা আছে খুঁটিনাটি আশা করি সব তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম। যে তুমি যদি কোশ্চেন পাও প্রথম অধ্যায় থেকে, এই যে এগুলোর মধ্যেই ঘুরে ফিরে আসবে। কোনোটা কি বাদ গেছে? কোনোটা মনে হয় বাদ যায় নাই, সবই মোটামুটি আমরা কি বলে পড়ায় ফেলছি, যেগুলো এমসিকিউ আসার মতন। তুমি ঘাটো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ঘাটো, তুমি দেখবা এগুলোর মধ্যে ঘুরে ফিরে আসতেছে, একই প্রশ্ন ঘুরে ফিরে আসতেছে। পরে এখান থেকে তোমার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এগুলাই, তোমাকে আমি সালগুলো লিখে দিয়েছিলাম যে কোন সালগুলো আসতে পারে, সেগুলো আমি তোমাকে লিখে দিছি। ওকে, ক্লিয়ার? তাহলে
না অ্যাডমিশনের ক্লাস না, আজকে অ্যাডমিশনের না, অ্যাডমিশনের ক্লাস আমি এখনো নেই নিব সামনে। ওই যে নিশান চলে এসেছে, নিশান এতক্ষণ পর আসছে। আগামীকাল কিন্তু ক্লাস আছে। আচ্ছা তোমরা কিন্তু একটা গ্রুপে জয়েন হয়ে যাও, দেখো তোমাদেরকে গ্রুপের লিঙ্ক আমরা দিয়ে দিছিলাম। হ্যাঁ, আমাদের নেক্সট যে ঈদের পর আমরা যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলো কিন্তু আমরা গ্রুপে নিব, ঠিক আছে? আমরা বলছিলাম যে তোমাদের যদি এই ক্লাসগুলো পছন্দ হয়, যে আমাদের এই ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো, তাহলে তোমরা অবশ্যই তোমরা এই গ্রুপে জয়েন করবা। হ্যাঁ, গ্রুপের মধ্যে আমাদের তোমার যদি মনে হয় তাহলে আমরা কিন্তু নেক্সট বার ঈদের পর থেকে আমরা গ্রুপে আমরা কিন্তু ক্লাসগুলো নিব আর কি। তোমাদেরকে কি পছন্দ হয়েছে যে এই ক্লাসগুলো, যে আমরা প্রতিটা অধ্যায় থেকে যদি আমরা ধরে ধরে তোমাদেরকে আমরা যদি এমসিকিউ গুলো ধরাই দেই, হ্যাঁ, তাহলে আশা করি তোমাদের জন্য ইজি হবে। এটা প্রথম অধ্যায় শেষ করে দিলাম, আশা করি এই প্রথম অধ্যায় থেকে এর বাইরে কোশ্চেন দিবে না। যা যা আসার মতন সবই আমি কিন্তু বলে দিছি। ওরে বাবা, এটা কে? মুজাহিদস এডুভার্স আপু, আপনার ক্লাসগুলো অনেক কিউট। ওহো, আচ্ছা স্লাইডটা আমরা এই যে ক্লাসের ক্যাপশনে দিয়ে দিব, পেয়ে যাবা, সেভ করে ক্লাসের ক্যাপশনে দিয়ে দিব। এই জন্য বললাম যে ক্লাসটা সেভ মানে এটা সেভ করে রাখবা। তুমি দেখবা যে এই অধ্যায় থেকে তুমি ইনশাল্লাহ তোমরা এইচএসসি 26 বলো, তুমি 27 বলো, হ্যাঁ, তুমি এইগুলোর মধ্যেই ঘুরে ফিরে দিবে। এর সে বাইরে তুমি প্রথম অধ্যায় থেকে কোনো কোশ্চেন পাবা না এমসিকিউ, তোমাকে আমি বলে দিলাম এখনই, ঠিক আছে? ইনশাল্লাহ তাহলে আমরা এরকম এরকম আমার আপাতত তোমাদের সাথে ফ্রি ক্লাস আপাতত নাই। ঈদের পর আমরা এই করব। তোমার যদি মনে করো যে না আমরা এই ক্লাসগুলো আরো চাই, তাহলে আমরা ঈদের পর কিন্তু আবার এভাবে শুরু করব, ঠিক আছে? তোমাদের হচ্ছে কি আমরা 4টা আর্টসের ক্লাস দিচ্ছি, 4টা কমার্সের ক্লাস, একটা ক্লাস বাকি আছে আর্টসের, সেটা হচ্ছে কি ভূগোল। ওটা তোমাদের 8 তারিখের পরে আর কি তোমাদের অভিজিৎ ভাইয়া নিবে। তো 8টা ক্লাস আমাদের আগামীকাল পর্যন্ত আমাদের রুটিন দেওয়া ছিল ঈদের আগে। তোমাদেরকে বলছে ঈদ গিফট বলছিলাম, সো ঈদ গিফটটা কেমন লাগলো? ঈদ গিফটটা কেমন লাগলো? একটা অধ্যায় তোমাকে দেখো, যারা ক্লাসটা করছো তোমাদের এক অধ্যায় পড়া শেষ, এমসিকিউ পড়া শেষ। তুমি যদি এটাকে আবার যদি ভালো মতন রিভিশন দাও, তোমার আর পড়া লাগবে না। আমি তোমাকে ওভাবে তোমাকে পড়াই দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? ক্লিয়ার তাহলে? ডেইলি, আরে বাবা, আরেকজনকার ডেইলি ক্লাস চায়। ওকে, ইনশাল্লাহ তাহলে এরকম আবারও এরকম কোনো না কোনো ক্লাসে দেখা হবে। আজকে এই পর্যন্ত, সবাইকে তাহলে আল্লাহ হাফেজ। নামাজের টাইম হয়ে গেছে, নামাজে যাবা তোমরা, এই জন্য আমরা ওভাবেই রাখছি যে তোমরা দেখো, যারা একটা ঘন্টা ক্লাস করছো, এই একটা ঘন্টা দেখা গেছে ঘরে থাকলে পড়া হয় না, মানে ইফতারের পর আর কি। এখন তুমি তখন তুমি একটা শুনলা, ক্লাসটা শুনলা, শুনে শুনে মনে রাখা যায়। বারবার বলছি যে আমাদের গত বছর 25 ব্যাচের যখন পরীক্ষা হচ্ছিল, এইচএসসি পরীক্ষার আগে আমরা এরকম ক্লাস দিছিলাম, ওয়ান শট এমসিকিউ ক্লাস দিছিলাম। হ্যাঁ, তো সেখানে কিন্তু আমরা ভয় পড়াই দিছিলাম। অনেকে এরকম সকালবেলা দেখা গেছে পরীক্ষার আগে জাস্ট ক্লাসটা শুনতে শুনতে গেছে। হ্যাঁ, এবং সবাই আইসা খুব মানে ভালো মতন অ্যান্সার করে দিয়ে আইসা আমাকে পরে মেসেজ পাঠাইছিল যে আপু আপনার ক্লাসটা শুনে শুনে গেছি, শেষ মুহূর্তে গিয়ে আমি ভালো একটা কিলে পরীক্ষা হলে ভালো একটা পরীক্ষা দিয়ে আসছিলাম। সো আশা করি তোমরা ভাবে করে পড়ো। এই হিস্ট্রি বলো, পরিণতি বলো, অবশ্যই সব জায়গাতে A+ পাওয়া যাবে যদি ভালো মতো পড়তে পারো। বারবার বলছি, হ্যাঁ, যে তুমি কি বলে 90+ তুমি গড়ে তুলতে পারো। আমাদের স্টুডেন্টরা তুলছে, হিস্ট্রিতেই 90+ গড়ে তুলছে, তাহলে তুমি আর অন্যগুলো তোলা যাবেই। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, টাটা।